শাহী বাংলা বা সুলতানি বাংলা নামে পরিচিত এই বাংলা সালতানাত ১৩৫২ সাল থেকে ১৫৭৬ সাল পর্যন্ত বঙ্গ অঞ্চলে প্রতিষ্ঠিত একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র ছিল। বন্ধুরা, সালতানাত বলতে বোঝানো হয় মধ্যযুগীয় ভারত উপমহাদেশে শাসন করা মুসলিম শাসনকালকে। আর বাংলা সালতানাত মধ্যযুগীয় দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য হিসেবে বিবেচিত হতো। বাংলা সালতানাতের সীমানা তখনকার সময়ে বর্তমান বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সিকিম, মিজোরামের অংশ, মিয়ানমারের আরাকান এবং নেপালের মেচি অঞ্চল পর্যন্ত বিশাল সীমানা জুড়ে বিস্তৃত ছিল। এই সালতানাতের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন একজন বিচক্ষণ শাসক। ১৩৫২ সালে তিনি দিল্লি সালতানাতের অধিকার থেকে বাংলাকে স্বাধীন ঘোষণা করেন এবং তার শাসনামলে বাংলার ভূখণ্ড বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত করেন। গৌড় ছিল সালতানাতের প্রথম রাজধানী, যা মধ্যযুগে বিশ্বের অন্যতম জনবহুল শহর হিসেবে খ্যাতি অর্জন করেছিল। গৌড় ছাড়াও সোনারগাঁও, সাতগাঁও এবং পান্ডুয়ার মতো শহরগুলি তখনকার প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। বাংলা সালতানাতের সামরিক বাহিনী ছিল দক্ষ এবং সুসংগঠিত। এর শাসকেরা বিভিন্ন সময়ে প্রতিবেশী রাজ্য এবং শক্তিগুলোর বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করে নিজেদের সীমানা সম্প্রসারিত করেন। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলার বুকে গড়ে ওঠা এই শাহী বাংলা সালতানাত নিয়ে। জানবো এর উত্থান পতনের ইতিকথা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভারতবর্ষে তখন চলছিল দিল্লি সালতানাতের শাসনামল। মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লির রাজসিংহাসনে। রাজ্যের মন্ত্রীদের মধ্যে তখন ফিরোজ বিন রজবের প্রভাব ছিল বেশ লক্ষণীয়। ফিরোজের এক বিশ্বস্ত কর্মচারী ছিলেন আলী মোবারক। তিনি একদিন তার দাইমার ছেলে ইলিয়াসকে নিয়ে হাজির হয়ে তার চাকরির মিনতি জানালেন। আলী মোবারকের ওপর বিশ্বাস রেখে ইলিয়াসকে চাকরিতে নিযুক্ত করলেন ফিরোজ। কিন্তু কিছু সময় পর ইলিয়াস ফিরোজের এক উপপত্নীর সাথে গভীর প্রেমে মশগুল হয়ে ওঠেন। সেই ঘটনা ফিরোজের কানে পৌঁছানোর পর তিনি ইলিয়াসের জামিনদার আলী মোবারককে নির্দেশ দেন বিশ্বাসঘাতক ইলিয়াসকে পাকড়াও করার জন্য। কিন্তু ইলিয়াস এই বিপদের আঁচ আগে থেকে টের পাওয়ায় মাকে নিয়ে দিল্লি থেকে পালালেন। ইলিয়াস আলী মোবারকের হাতছাড়া হওয়ায় মোবারককে চাকরিচ্যুত করেন ফিরোজ। ঘোর অপমানের শিকার হয়ে নতুন জীবিকার সন্ধানে দিল্লি ছেড়ে লখনৌতে চলে আসেন আলী মোবারক। সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী আলী মোবারক লখনৌয়ের তৎকালীন প্রশাসক কদর খানের নজরে এলে তিনি আলী মোবারককে সেনাবাহিনীর কোষাগার নিয়োগ দেন। একাগ্রতার সাথে সফলভাবে নিজ কাজ ঠিকমতো করায় তার সুনাম চারপাশে ছড়িয়ে পড়ে। তা কানে গেল ইলিয়াসেরও। আবারও তিনি এক চাকরির আর্জি করে আসলেন আলী মোবারকের নিকট। পূর্ব কর্মকাণ্ডের কারণে আলী মোবারক ইলিয়াসকে হাতের নাগালে পেয়ে বন্দী করে ফেলেন। নিজ মা এবং দাইমার অনুরোধে শেষ পর্যন্ত ইলিয়াসকে ক্ষমা করে দেন তিনি এবং সপ্তগ্রামে আজম উল মুলকের সেনাবাহিনীতে চাকরি দেন। উচ্চাকাঙ্ক্ষী ও বুদ্ধি কৌশলে পটু ইলিয়াস নিজ গুণে 2 বছর পর সেনাপতি পদে উন্নতি করে ফেলেন। সপ্তগ্রামে আজম উল মুলকের মৃত্যুর পর নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন ইলিয়াস এবং উচ্চাকাঙ্ক্ষার মোহে ও ক্ষমতার লোভে পরোপকারী বৌদ্ধ আলাউদ্দিন আলীর সাথে যুদ্ধ শুরু করেন তিনি। সে যুদ্ধে আলাউদ্দিন আলীর দেহরক্ষীদের হাত করে ফেলেন ইলিয়াস। ফলে নিজ দেহরক্ষীদের হাতেই খুন হন আলাউদ্দিন আলী। ইলিয়াস শাহ তখন হয়ে যান শামসুদ্দিন ইলিয়াস শাহ। অবশেষে ১৩৫২ সালের মধ্যে বাঙালি সুলতানদের মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ বা ইলিয়াস শাহ বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। ইলিয়াস শাহ পান্ডুয়াতে তার রাজধানী স্থাপন করেন। তিনি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ একত্রিত করে বাংলা সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি পূর্ব উপমহাদেশের বেশ কয়েকটি নগর, রাষ্ট্র ও রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালান এবং পূর্ববঙ্গ ও উত্তর বিহার জয় করেন। ইলিয়াস শাহ নেপালে প্রথম মুসলিম সেনাবাহিনী নিয়ে যান, কাঠমান্ডু উপত্যকায় অভিযান চালান এবং প্রচুর ধনরত্ন নিয়ে বাংলায় ফিরে আসেন। তার নিয়ন্ত্রিত অঞ্চল পূর্বে আসাম থেকে পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। তবে ১৩৫৩ সালে একদলা দুর্গের অবরোধের সময় বাংলা দিল্লি সালতানাত যুদ্ধের দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের কাছে ইলিয়াস শাহ পরাজিত হন। এতে বাংলা দিল্লির সুলতানকে কর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ইলিয়াস শাহ অনেক জয় করা অঞ্চলের নিয়ন্ত্রণ হারালেও বাংলার শাসনভার নিজের দখলে রাখতে সক্ষম হন। পরবর্তীতে তার পুত্র এবং উত্তরসূরি সিকান্দার শাহ ১৩৫৯ সালে একদলা দুর্গের দ্বিতীয় অবরোধের সময় দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলককে পরাজিত করেন
এতে দিল্লি ও বাংলার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে দিল্লি বাংলার স্বাধীনতা স্বীকার করে। ফিরোজ শাহ তুঘলক সিকান্দার শাহকে আনুমানিক ৮০,০০০ টাকার একটি সোনার মুকুট উপহার দেন। এই শান্তি চুক্তি ২ শতাব্দীর জন্য বাংলার স্বাধীনতা নিশ্চিত করে। সিকান্দার শাহের রাজত্ব ৩ দশক স্থায়ী হয়। তার রাজত্বকালে আদিনা মসজিদ নির্মিত হয়। মসজিদের নকশা দামেস্কের বিখ্যাত মসজিদের আদলে করা হয়েছিল। বাংলায় মুসলিম শাসনের অধীনে বাংলা ভাষা একটি দরবারি ভাষায় পরিণত হয় এবং প্রধান কথ্য ভাষা ছিল। তৃতীয় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বিদেশে বাংলার প্রভাব বিস্তার শুরু করেন। তিনি মিং চীনে দূতাবাস পাঠাতে শুরু করেন, যা তার উত্তরসূরিদের রাজত্বকালে একটি প্রথা হিসেবে অব্যাহত থাকে। গিয়াসউদ্দিন আরবেও নির্মাণ প্রকল্পে পৃষ্ঠপোষকতা করেন। তিনি ফার্সি কবি হাফিজের সাথে চিঠি ও কবিতা আদান প্রদান করতেন। গিয়াসউদ্দিন আজম শাহ পান্ডুয়ার পাশাপাশি মধ্য বাংলার শহর সোনারগাঁওয়ে তার দরবার অনুষ্ঠিত করতেন। চীনা দূতদের ভ্রমণ বিবরণে উল্লেখ আছে যে সুলতান সোনারগাঁওয়ের নদী বন্দরের কাছে একটি প্রাসাদে বাস করতেন। নদী বন্দরের মাধ্যমে চীন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাথে জাহাজ চলাচলের সংযোগ ছিল। ১৪০৬ সালে মা হুয়ান সোনারগাঁওকে একটি বড় মহানগর বানিয়ে ফেলেন। সোনারগাঁও ছিল সুফি শিক্ষা ও ফার্সি সাহিত্যের কেন্দ্র। এমনকি আজম শাহ হাফিজকে সেখানে বসতি স্থাপনের আমন্ত্রণ জানিয়েছিলেন। আজম শাহ দীর্ঘ ২০ বছর গৌরবের সাথে শাসনকার্য চালায়। পরবর্তীতে হিন্দু জমিদার রাজা গণেশের চক্রান্তে আজম শাহকে হত্যা করা হয়। আর এভাবেই ইলিয়াস শাহের প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশ ১৫০ বছর ধরে বাংলা শাসন করেছিল। আজম শাহের মৃত্যুর পর জমিদার রাজা গণেশ কিছুকাল বাংলার শাসন ক্ষমতা নিজের দখলে রেখেছিল। সে সময়কে বাংলা ইসলামিক সালতানাতের বিরতিকাল হিসেবে ধরা হয়। পরবর্তীতে তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ। জালালউদ্দিনের রাজত্ব তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল। তিনি একজন আরাকানি রাজাকে আরাকান পুনর্দখল করতে সাহায্য করেছিলেন। পাশাপাশি জালালউদ্দিন নিজেও ফতেহাবাদ দখল করেন। তিনি একজন সুযোগ্য শাসক ছিলেন বলে জানা যায়। তিনি তার রাজ্যের রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করেন। তার সময়ে গৌড় একটি উন্নত নগরীতে পরিণত হয়। তবে পান্ডুয়া থেকে ১ দশকের বেশি সময় ধরে ৯ জন রাজা বাংলা শাসন করেছিলেন। তারা প্রাসাদ, দুর্গ, সেতু, মসজিদ এবং সমাধিসৌধ নির্মাণ করেন। চীনা দূত মাহুয়ান সেই সময়ে তার ভ্রমণ বিবরণে পান্ডুয়া শহরের বর্ণনা করেন। তার বর্ণনায় উল্লেখ আছে, শহরের দেওয়ালগুলি খুবই দর্শনীয়, বাজারগুলি সুসজ্জিত, পাশাপাশি দোকানগুলি সুশৃঙ্খল সারিতে স্তম্ভগুলি সাজানো, নানা ধরনের পণ্যে পরিপূর্ণ। পান্ডুয়া কাপড় এবং ওয়াইন রপ্তানির একটি কেন্দ্র ছিল। কমপক্ষে ৬ ধরনের সূক্ষ্ম মসলিন এবং ৪ ধরনের ওয়াইন পাওয়া যেত পান্ডুয়ায়। পান্ডুয়ার তুত গাছের ছাল থেকে উন্নত মানের কাগজ তৈরি করা হতো। ১৪৫০ সালে সুলতান মাহমুদ শাহ বাংলার রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তর করেন। এই স্থানান্তরের সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি ছিল কাছাকাছি নদীর গতিপথের পরিবর্তন। মাহমুদ শাহ রাজত্বকালে সুন্দরবন নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হয়। সুন্দরবনের গভর্নর খান জাহান আলী খলিফাতাবাদ নামক টাকশাল শহর নির্মাণ করেন। অন্যান্য অনেক কর্মকর্তার মতো তৈমুরের দিল্লি দখলের পর খান জাহান বঙ্গদেশে বসতি স্থাপন করেছিলেন। রুকনউদ্দিন বারবক শাহের রাজত্বকালে মরক ও রাজ্য চট্টগ্রাম দখল করে ফেলেন। তখন বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা প্রায়শই সালতানাতকে প্রভাবিত করেছিল। এরপর ১৪৯৪ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন আলাউদ্দিন হোসেন শাহ বাংলার নিয়ন্ত্রণ লাভ করেন। আলাউদ্দিন হোসেন শাহ বাংলার বুকে হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন, যার উৎপত্তি ছিল আরব বা আফগান সৈয়দ বংশ থেকে। তিনি অস্থিরতার যুগের অবসান ঘটান। সুলতান হিসেবে হোসেন শাহ ১৫১৯ সাল পর্যন্ত শাসন করেন এবং তার বংশ প্রতিষ্ঠা করেছিলেন তা ১৫৩৮ সাল পর্যন্ত রাজত্ব করে। হোসেন শাহী বংশের শাসনামলে মুসলিম ও হিন্দুরা যৌথভাবে রাজকীয় প্রশাসনে দায়িত্ব পালন করেন। এই যুগকে প্রায়শই বাংলা সালতানাতের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে বাঙালি অঞ্চলগুলির মধ্যে ছিল আরাকান, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামের অংশবিশেষ। হোসেন শাহের নির্দেশে শাহ ইসমাইল গাজী কামতা বিজয়ের সময় বাঙালি বাহিনীর নেতৃত্ব দেন এবং আসামের বড় অংশ জয় করেন। ১৫১২ থেকে ১৫১৬ সালে বাংলা সালতানাতের সাথে মরক ও রাজ্যের যুদ্ধের পর হোসেন শাহ চট্টগ্রাম ও উত্তর আরাকানে বাঙালি সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৫১৩ সালে সোনারগাঁওয়ের একটি শিলালিপি অনুসারে হোসেন শাহ ত্রিপুরা রাজ্যের বড় অংশগুলি সংযুক্ত করেছিলেন। এছাড়াও তিনি আরও অনেক অঞ্চল দখল করেছিলেন বলে জানা যায়। হোসেন শাহ উড়িষ্যার গজপতি শাসকদের বিরুদ্ধেও বেশ কয়েকটি অভিযান চালান এবং উত্তর উড়িষ্যার নিয়ন্ত্রণ সুরক্ষিত করেন।
হোসেন শাহ পশ্চিমে বাংলার অঞ্চলকে বিহারের বাইরে জৌনপুরের সারান পর্যন্ত প্রসারিত করেন। দিল্লির লোদি রাজবংশের আক্রমণের পর জৌনপুরের সুলতান বাংলায় আশ্রয় নিলে দিল্লির সুলতান জৌনপুরের সুলতানকে অনুসরণ করে বাংলা আক্রমণ করেন। তেমন কোনো পদক্ষেপ করতে ব্যর্থ হয়ে দিল্লির সুলতান বাংলার সাথে শান্তি চুক্তি করেন। কিন্তু পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটলে বাংলা সালতানাতের পতন ঘটতে শুরু করে। মুঘল সাম্রাজ্যের সাথে বাংলার সংযুক্তি ছিল একটি ধীর গতির প্রক্রিয়া। প্রথম মুঘল সম্রাট বাবর ঘাগরার যুদ্ধে সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের নেতৃত্বে বাংলার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছিল এবং দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন শের শাহ সুরির আক্রমণের সময় বাংলার রাজধানী গৌড় দখল করে নিয়েছিলেন। মুঘলরা বাংলা সালতানাতের সম্প্রসারণবাদকে রুখতে বদ্ধপরিকর হয়ে উঠেছিল, কারণ তারা বাংলার ঐশ্বর্য দখলের আকাঙ্ক্ষী ছিল। উড়িষ্যার টুকোয়ের যুদ্ধে আকবরের নেতৃত্বে মুঘল বাহিনী বাংলা সালতানাতের সর্বশেষ সুলতান দাউদ খান কররানীর নেতৃত্বাধীন বাহিনীকে পরাজিত করে এবং এর ফলে কটকের সন্ধি স্বাক্ষরিত হয়। মুঘল শাসন আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে, যখন বাংলার শেষ সুলতান আকবরের বাহিনীর কাছে পরাজিত হন। মুঘল সরকার অবশেষে ভাটি এলাকার স্বাধীন রাজ্যগুলোকেও দমন করে এবং সমগ্র বাংলাকে পূর্ণ মুঘল নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর এভাবেই শেষ হয়ে যায় বাংলা সালতানাত। তো বন্ধুরা, এই ছিল বিশ্বাসঘাতক শাসক সালতানাতের ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের গল্পবিন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।